Chapter 5, Chemical Bond. Chapter 5, Chemical Bond. তো কেমিক্যাল বন্ডের আজকে আমাদের টার্গেটে থাকবে হোয়াট ইজ কেমিক্যাল বন্ড। ডেফিনেটলি আমাদের টার্গেটে থাকবে হচ্ছে why chemical bond is formed, কেন কেমিক্যাল বন্ড ফর্ম করে। আমাদের টপিকে থাকবে টাইপস অফ কেমিক্যাল বন্ড, যে হাউ মেনি টাইপস অফ কেমিক্যাল বন্ড। দেন আমরা মেনশন করব ভ্যালেন্স শেল, ভ্যালেন্স ইলেকট্রন and valency, and finally আমরা শেয়ার করব types of valency, types of valency. So everybody be prepared for taking this lesson, huh? So chemical bond, another important chapter, and the part of the chapter is what is chemical bond, why chemical bond is formed, types of chemical bond, valence shell, valence electron, valency, and types of valency. At the end of the class, এটা যেন তোমাদের থেকে কনফার্মেশন পাওয়া যায় যে তোমরা এই টপিকটা you have captured this topic, এটা সিকিউর করতে হবে। So that at first, what is chemical bond? What is chemical bond? What is chemical bond? এমনটা না যে যে কোনো দুইটা জিনিস একসাথে থাকার নামই তো বন্ড। যে কোনো দুইটা ওকে, যে কোনো দুইটা ডিফারেন্ট জিনিস, ডিফারেন্ট থিং একসাথে থাকার মানেই হচ্ছে কি বন্ডিং। তার মানে দুইটা জিনিস একসাথে থাকবে। তাহলে বন্ড বলতে আমরা কি বুঝতেছি, যে বন্ড হলো যে বন্ডিং থেকে বন্ড, বন্ডিং থেকে তো বন্ড, বন্ডিং যে কোনো দুইটা জিনিসের মধ্যে বন্ডিং, দুইটা মার্কারের মধ্যে বন্ডিং, দুইটা মার্কারের মধ্যে বন্ডিং। তাহলে যে কোনো রকম বাইন্ডিংসই হচ্ছে বন্ডিং বা বন্ড। কিন্তু আমরা শেয়ার করতেছি কোনটা, যেটা কেমিক্যাল বন্ড, যেটা কেমিক্যাল বন্ড। তোমরা জেনে থাকবা যে সিম্বল অফ অ্যাটম বলতে তো তোমরা বুঝো না। সিম্বল অফ অ্যাটম যদি বলো সিম্বল অফ অ্যাটম অফ হাইড্রোজেন, সিম্বল অফ অ্যাটম অফ ক্লোরিন, সিম্বল অফ অ্যাটম অফ সোডিয়াম, সিম্বল অফ অ্যাটম অফ কার্বন, তাহলে এগুলো কি সিম্বল অফ অ্যাটম। এটা এটা এগুলো কি সিম্বল অফ অ্যাটম, হাইড্রোজেন, ক্লোরিন, সোডিয়াম এন্ড কার্বন, এগুলো হলো সিম্বল অফ অ্যাটম। তার মানে হাইড্রোজেন অ্যাটম, ক্লোরিন অ্যাটম, সোডিয়াম অ্যাটম এন্ড কার্বন অ্যাটম। তোমরা জেনে থাকবা যে অ্যাটম, অ্যাটম আর্থে, অ্যাটম
অ্যাটমিক স্টেটে থাকে না। আর্টসে অ্যাটম কিন্তু অ্যাটম হিসেবে থাকে না। অ্যাটমকে তোমরা কি বলো? দ্য স্মলেস্ট পার্টিকেল অফ ম্যাটার। তার মানে অ্যাটম কনস্ট্রাক্ট ম্যাটার, অ্যাটম গ্যাদার এন্ড কনস্ট্রাক্ট এ ম্যাটার। অ্যাটম কখনো ফ্রিলি থাকতে পারে না, বা অ্যাটম ইন্ডিপেন্ডেন্ট না, অ্যাটম ফ্রিলি থাকতে পারে না। তো অ্যাটম স্টেবল না, সবচেয়ে বড় কথা যে অ্যাটম স্টেবল না। তাই অ্যাটমদেরকে কি করতে হয়? অ্যাটমদেরকে আরো অ্যাটমের সাথে কি থাকতে হয়? একসাথে বন্ড ফর্ম করে থাকতে হয়। হাইড্রোজেন মনে করলো আরেকটা হাইড্রোজেনের সাথে অ্যাড হয়ে থাকবে, পারে থাকতে। হাইড্রোজেন H2, H2 যখন, তার মানে হচ্ছে হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনের বন্ডিং। হাইড্রোজেন অ্যাটম যেটা ইন্ডিপেন্ডেন্ট না, যেটা ফ্রিলি থাকতে পারে না, যেটা স্টেবল না, তাকে কারো না কারোর সাথে বন্ড করে থাকতে হবে। কারণ হাইড্রোজেন মনে করলো যে আরো একটা হাইড্রোজেনের সাথে সে বন্ড ফর্ম করে থাকতে পারে, থাকলে সেটা কি হবে? H2। তার মানে হাইড্রোজেন, যখন আমরা বলি যে হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন বলতে আমরা কি বুঝি? হাইড্রোজেন গ্যাস। আর তোমাকে যদি বলে যে মেনশন করো তো হাইড্রোজেন গ্যাস, তখন তোমাকে মেনশন করতে হবে H2। তোমাকে বললাম যে মেনশন করো তো হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাসটা একটা সাবস্টেন্স, মেনশন করো হাইড্রোজেন গ্যাস, তখন তোমাকে মেনশন করতে হবে H2। তোমাকে এটা মেনশন করতে হবে যে এটা H2। ঠিক একইভাবে ক্লোরিনের ফর্মুলা হচ্ছে Cl2। অর্থাৎ আমরা যখন বলবো যে ক্লোরিন গ্যাস, তুমি কি বুঝবা? ক্লোরিন গ্যাস মানে কি? Cl2। ক্লোরিন কি হিসেবে থাকে? ক্লোরিন গ্যাস তো। তো ক্লোরিন কিভাবে থাকে? Cl2 হিসেবে। তার মানে ক্লোরিনের সাথে আরেকটা ক্লোরিন কি করে? বন্ড ফর্ম করে, এন্ড যেভাবে ক্লোরিন থাকে। সোডিয়ামে আসো, সোডিয়ামে আসো। যদিও আমরা যখন বলবো যে সোডিয়াম মেটাল, তখন তুমি ডেফিনেটলি বলতে পারো যে সোডিয়াম মেটাল তো সোডিয়াম, এটা তো অন্য কিছু আর না। সোডিয়াম কি? সোডিয়াম মেটাল। নেন টিচার, আপনাকে সোডিয়াম দিলাম, দিতে পারো আমাকে। নেন টিচার, আপনাকে হাইড্রোজেন দিলাম, তার মানে এটা দেওয়া হলো। নেন টিচার, আপনাকে ক্লোরিন দিলাম, তুমি আমাকে এটা দিয়েছো। ঠিক একইভাবে না, তুমি আমাকে বলতে পারো যে টিচার, আপনাকে সোডিয়াম দিলাম, আমি কিন্তু এই সোডিয়ামটাই বুঝে পাবো। তখন কি তোমাদের কাছে মনে হইতেছে যে সোডিয়াম কি করে একা থাকে? আসলে একা থাকে না। সোডিয়াম যখন তুমি আমাকে দাও, তখন সেখানে অনেকগুলো সোডিয়াম একসাথে থাকে। একটা সিঙ্গেল সোডিয়াম তুমি আমাকে দিতে পারবা না। তার মানে সেখানেও সোডিয়ামের সাথে সোডিয়ামের কি আছে? বন্ডিং আছে। সোডিয়ামের সাথে সোডিয়ামের কি আছে? বন্ডিং আছে। যেখানে অসংখ্য সোডিয়াম, এইটাকে যেমন H2 দিয়ে, ওটাকে যেমন Cl2 দিয়ে বুঝাতে পারবা, আর সোডিয়ামকে এভাবে বুঝাতে পারবা না। অনেকগুলো সোডিয়াম একটা সাথে অ্যাড হয়ে থাকে। এবং মেটালের মধ্যে এই ধরনের বন্ডকে আমরা বলি মেটালিক বন্ড। মেটালের মধ্যে আমরা এই টাইপের বন্ডকে বলি কি? যে মেটালিক বন্ড। তার মানে তুমি যে আমাকে মেটাল দিচ্ছ, তুমি তো সাবস্টেন্স হিসেবে মেটাল দিচ্ছ, কিন্তু আমি তোমার কাছ থেকে রিসিভ করতেছি কি? একটা সিঙ্গেল মেটাল। তার মানে অনেকগুলো মেটাল টুগেদার, তার মানে তাদের মধ্যে একটা বন্ডিং আছে, যেটাকে বলা হয় মেটালিক বন্ড। ঠিক একইভাবে কার্বন। আচ্ছা, সোডিয়ামকে তুমি আরো আমাকে অন্য ভাবেও দিতে পারো, যে স্যার আপনাকে দিলাম সোডিয়াম ক্লোরাইড, আপনাকে দিলাম সোডিয়াম ক্লোরাইড, আমি কি পেলাম? সোডিয়াম ক্লোরাইড। তার মানে যেখানে সোডিয়ামের সাথে ক্লোরিন কি করছে? বন্ড ফর্ম করছে। সোডিয়াম আর ক্লোরিন একসাথে আছে। তো তো সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে বন্ড আছে না? আছে। কার্বন, তুমি আমাকে কার্বন দিতে পারো না, মানে দেন স্যার কার্বন দিলাম, এমনটা সম্ভব না।
তুমি কার্বন দিতে পারো, কিন্তু তুমি বলতে পারো যে স্যার আপনাকে ডায়মন্ড দিলাম, এই নেন স্যার ডায়মন্ড। তুমি বলতে পারো স্যার আপনাকে গ্রাফাইট দিলাম, এই নেন স্যার গ্রাফাইট। এটা দিতে পারো। কার্বন দিলাম এটা বলতে পারো না, কার্বন দিতে পারো না। পারো গ্রাফাইট দিতে, পারো ডায়মন্ড দিতে, যার মধ্যে শুধুই কার্বন থাকবে। তার মানে তোমরা আমাকে যখন বলবা যে আমাকে তোমাকে গ্রাফাইট দিলাম, আপনাকে গ্রাফাইট দিলাম, তাহলে আমাকে কার্বন দেওয়া হইলো, কিন্তু সেখানেও মনে রাখো একটা কার্বন থাকতেছে না, অনেক কার্বন একটার সাথে অ্যাড হয়ে থাকতেছে। আর তুমি যদি মনে করো স্যার আপনাকে আমি মিথেন গ্যাস দিলাম, তখন আমি বুঝবো যে তুমি আমাকে কি দিচ্ছ, CH4। তার মানে হলো কার্বন আর হাইড্রোজেন কি করছে, সেখানে বন্ড ফর্ম করছে। কার্বন আর হাইড্রোজেন কি করছে, বন্ড ফর্ম করছে। তার মানে অ্যাটমরা বন্ড না ফর্ম করে থাকতে পারতেছে না, অ্যাটমরা বন্ড না ফর্ম করে থাকতে পারতেছে না, অ্যাটমরা বন্ড ফর্ম করবেই। এইভাবেই কেমিক্যাল বন্ডের কনসেপ্টটা আছে, বা কেমিক্যাল বন্ড নিয়ে আমাদেরকে ডিসকাস করতে হয়। এখন তোমার কাছে যদি আস্ক করে যে টেল মি হোয়াট ইজ কেমিক্যাল বন্ড, তখন তুমি আমাকে যেভাবে ডিফাইন করতে পারো বা বলতে পারো, সেটা এইভাবে বলতে পারো, দা attraction force by which two atoms of two different elements, বা টু ডিফারেন্ট এলিমেন্ট বলার দরকার নাই, টু অ্যাটম থাকাটাই কম্পালসারি। The attraction force by which two atoms, the attraction force by which two atoms are joined together is called chemical bond. Try to understand this. যে তোমাকে যখন বললাম যে হোয়াট ইজ কেমিক্যাল বন্ড, তখন তুমি আমাকে আনসার করলে কি, যে দ্য অ্যাট্রাকশন ফোর্স বাই হুইচ টু অ্যাটমস আর জয়েন্ট টুগেদার ইজ কল্ড কেমিক্যাল বন্ড। তার মানে তুমি কাকে ডিফাইন করলা, তুমি কাকে ডিফাইন করলা, অ্যাট্রাকশন ফোর্স। অ্যাট্রাকশন ফোর্স তার মানে কেমিক্যাল বন্ডটা হচ্ছে কি, একটা অ্যাট্রাকশন ফোর্স বিটুইন টু অ্যাটম। কেমিক্যাল বন্ড হচ্ছে তাহলে কি, অ্যাট্রাকশন ফোর্স বিটুইন টু অ্যাটম। তার মানে কি, দুইটা অ্যাটম যদি জয়েন্ট থাকতে হয়, দুইটা অ্যাটম যদি জয়েন্ট থাকতে হয়, তাহলে তাদের একটা অ্যাট্রাকশন ফোর্স দরকার। দুইটা অ্যাটম জয়েন্ট থাকতে গেলে তাদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স থাকতে হবে, আর সেই অ্যাট্রাকশন ফোর্সকে আমরা কি বলি, কেমিক্যাল বন্ড। তাহলে কেমিক্যাল বন্ডের ডেফিনিশনে ইউ ক্যান সে যে দ্য অ্যাট্রাকশন ফোর্স বাই হুইচ টু অ্যাটমস আর জয়েন্ট টুগেদার, মানে জয়েন্ট থাকাটা বুঝায়, ইজ কল্ড কেমিক্যাল বন্ড। অ্যাট্রাকশন ফোর্সটাকে আমরা মিন করব কেমিক্যাল বন্ড। তার মানে কেমিক্যাল বন্ড কি, ফোর্স অফ অ্যাট্রাকশন। কেমিক্যাল বন্ড কি, ফোর্স অফ অ্যাট্রাকশন। ফোর্স অফ অ্যাট্রাকশন যেটা দিয়ে দুইটা অ্যাটম একসাথে থাকে, ওইটাই হচ্ছে গিয়ে কেমিক্যাল বন্ড, রিমেম্বার। অর ইন অ্যানাদার ওয়ার্ড ইউ ক্যান সে, অন্য একটা ডেফিনেশন। আর এই যে এখন যে ডেফিনেশনটা দিব, সেটা কেমিক্যাল বন্ডের কনস্ট্রাকশন কে বোঝায়, সেটা কেমিক্যাল বন্ডের কনস্ট্রাকশন কে বোঝায়। কিভাবে কিভাবে সেটা সেটা হচ্ছে এরকম, in order to obtain electronic configuration of nearmost inert gas when
two atoms exchange or share electrons between themselves and bind each other, comma, this type of bond is called chemical bond. এইটা হচ্ছে the another definition. This is the another definition and this is the elaborate definition. তোমরা কি ফলো করো যে আমি প্রায় একটা কাজ করি যে অনেক টাইমেই দেখো না যে আমি দুইটা ডেফিনেশন দেই, অনেক টাইমেই তোমরা ফলো করবা যে আমি দুইটা ডেফিনেশন দেই, একটা ডেফিনেশন হচ্ছে শর্ট, একটা হচ্ছে লং। শর্টটা দিয়ে অনেক সময় আনসার করা যায় কিন্তু না আইডিয়াটা কিছুটা তোমার চাপা পড়ে যায় বা আইডিয়াটা অনেক সময় চলে ওটার ভিতর দিয়ে আসে না, যেটা আসে কোনটা দিয়ে, লং ডেফিনেশন দিয়ে। দেখো লং ডেফিনেশনে তুমি কি বলতেছো, লং ডেফিনেশনে তুমি কি বলতেছো, দেখো এটা তোমাকে খুব হেল্প করবে। রিমেম্বার কি বলতেছো, ইন অর্ডার টু অবটেইন ইলেকট্রনিক কনফিগারেশন অফ নিয়ারমোস্ট এন্ড ইনার্ট গ্যাস। এর মানেটা কি দেখো, হ্যাঁ, in order to obtain electronic configuration of nearmost inert gas, তার মানে উদ্দেশ্যটা বোঝা যাচ্ছে, ঠিক না? কেন কেনটা বোঝা যাচ্ছে। in order to obtain electronic configuration of nearmost inert gas, when two atoms exchange or share electrons between themselves, অ্যাটমরা কি করে, ইলেকট্রন এক্সচেঞ্জ করে অর শেয়ার করে, এক্সচেঞ্জ করে নয়তো শেয়ার করে, এন্ড বাইন্ড ইচ আদার, এবং কি হয়, বাইন্ড ইচ আদার বা জয়েন্ট ইচ আদার বললে ভালো, জয়েন ইচ আদার। দিস টাইপ অফ বন্ড ইজ কল্ড কেমিক্যাল বন্ড। এই বন্ডটা কি আমরা বলতেছি এতক্ষণ ধরে, যেটা কেমিক্যাল বন্ড। এই ডেফিনেশনটা এক্সারসাইজ করবা, আর এই ডেফিনেশনটা অনেক বেশি হেল্পফুল ফর দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ কেমিক্যাল বন্ড। ফর দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ কেমিক্যাল বন্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। রিমেম্বার, যখন আমরা কেমিক্যাল বন্ডের ফরমেশনে যাব তখন তোমার এই কথাটা মনে পড়বে যে টিচার এই ডেফিনেশনটা বলেছিল। তো দ্যাট কেমিক্যাল বন্ড কিভাবে ফর্ম করে, অ্যাটমরা কেন ফর্ম করে, কিভাবে ফর্ম করে, এই কথাটা এই ডেফিনেশনের মধ্যে আছে। কেন ফর্ম করে সেটাই কথা এখানে আছে, কিভাবে ফর্ম করে তাও আছে। যদি বলি কেন ফর্ম করে, তাহলে তোমার আনসার হচ্ছে ইন অর্ডার টু অবটেইন দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ নিয়ারমোস্ট ইনার্ট গ্যাস। আর যদি বলি যে কিভাবে ফর্ম করে, তার আনসারও এখানে আছে, they exchange and share electrons, and this is why this definition is more effective for you. তাহলে কেমিক্যাল বন্ডের ডেফিনেশন এটা, যে হোয়াট ইজ কেমিক্যাল বন্ড, এটা তোমরা মেনশন করতে পারো বা তোমাদের মেজরিটি এটা মেনশন করে, বাট এটা এক্সারসাইজ তোমরা করবা। হোয়াট ইজ কেমিক্যাল বন্ড, এটা হলো, হ্যাঁ, আচ্ছা। এরপরে আমরা জানতে চাচ্ছিলাম যে হোয়াই কেমিক্যাল বন্ড আর ফর্ম, কেন কেমিক্যাল বন্ড ফর্ম করে। এগুলো হচ্ছে কিউরিসিটি, এগুলো কিউরিসিটি। এইসব কথা কিন্তু বইয়ে বা অর্ডিনারি ভাবে এগুলো কেউ বলবেও না, এগুলো হচ্ছে কিউরিসিটির জায়গা থেকে। যে why chemical bonds are formed, number one,
তার একটা কারণ হচ্ছে যে অ্যাটম আর নট ফ্রি। অ্যাটম কি না? ফ্রি না। অ্যাটমস আর নট ফ্রি। অ্যাটম মুক্তভাবে থাকতে পারে না, ফ্রি না। সেকেন্ড কথা হলো, সেকেন্ড যেটা কারণ যে কেন কেমিক্যাল বন্ড ফর্ম করে, তার কারণটা হচ্ছে there are spontaneous attraction between atoms. There are spontaneous attraction between atoms, এর মানেটা বুঝিয়ে দিব। যেমন একটা অ্যাটম যদি মেটাল হয় আর একটা অ্যাটম যদি নন মেটাল হয়, ফর এক্সাম্পল মেটাল সোডিয়াম আর নন মেটাল ক্লোরিন, তাহলে সোডিয়ামের সাথে ক্লোরিনের ভাইস ভার্সা, ক্লোরিনের সাথে সোডিয়ামের অ্যাড হওয়ার একটা ন্যাচারাল টেন্ডেন্সি আছে। এটা একটা ন্যাচারাল টেন্ডেন্সি যে সোডিয়ামের সাথে ক্লোরিন অ্যাড হতে চাইবে, সোডিয়ামের সাথে ক্লোরিন, ক্লোরিনের সাথে সোডিয়াম অ্যাড হতে চাইবে। মেটাল আর নন মেটাল যদি হয় তাহলে তারা একটা আরেকটার সাথে অ্যাড হতে চাইবে। তো অ্যাড হতে চাইলে কিভাবে অ্যাড হওয়া মানে কেমিক্যাল বন্ড। তাহলে কেমিক্যাল বন্ড কেন ফর্ম করে, তার আরো একটা কারণ হচ্ছে যে একটা অ্যাটমের সাথে একটা অ্যাটমের চয়েস আছে, অ্যাড হতে চায় তারা, এর সাথে ও, ওর সাথে এ অ্যাড হতে চায়, যার কারণে কেমিক্যাল বন্ড ফর্ম করে। এন্ড অ্যাকচুয়ালি যেটা মেইন ব্যাপার সেটা হলো ওইটা, in order to obtain electronic configuration of inert gas, এইটা আমি ডেফিনেশনের সময় মেনশন করেছিলাম, তাই না? যে in order to obtain electronic configuration of inert gas, তোমরা জেনে রাখো যে ইনার্ট গ্যাস কোনগুলো? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। গ্রুপ 18 এর এলিমেন্ট হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন যারা ইনার্ট গ্যাস। তাদেরকে কেন ইনার্ট গ্যাস বলি? কারণ তারা কেমিক্যালি ইনঅ্যাক্টিভ। তারা কেমিক্যালি ইনঅ্যাক্টিভ মানে কি? তার মানে তারা আসলে কেমিক্যাল বন্ড ফর্ম করে না, তারা কোনো বন্ড ফর্ম করে না, তারা কোনো কম্পাউন্ড ফর্ম করে না, তারা হলো মনো অ্যাটমিক। মনো অ্যাটমিক মানে বুঝো? মনো অ্যাটমিক। আমি এতক্ষণ ধরে বলতেছিলাম না যে সবাই বাইন্ডেড থাকে, এটা কিন্তু ইনার্ট গ্যাসের বেলায় না। ইনার্ট গ্যাসরা বাইন্ডেড থাকে না, ইনার্ট গ্যাসদের মধ্যে কোনো বন্ড ফর্ম করে না, ওরা হলো মনো অ্যাটমিক, ওরাই হচ্ছে মনো অ্যাটমিক। তো যারা ইনার্ট গ্যাস তারা মনো অ্যাটমিক, যারা ইনার্ট গ্যাস তারা কখনোই বন্ড ফর্ম করে না, তারা কেমিক্যালি ইনঅ্যাক্টিভ। কেন? তার কারণটা হচ্ছে তাদের ইলেকট্রনিক কনফিগারেশনটা স্টেবল। যারা ইনার্ট গ্যাস তাদের ইলেকট্রনিক কনফিগারেশনটা স্টেবল। তাই যারা ইনার্ট না, যাদের ইলেকট্রনিক কনফিগারেশনটা ইনার্ট গ্যাসের মতো না, তাদের ড্রিম থাকে, তাদের ডিজায়ার থাকে অ্যাজ ইফ তারা যেন ইনার্ট গ্যাসের মতো হতে পারে, অ্যাজ ইফ তারা যেন ইনার্ট গ্যাসের মতো হতে পারে। তারা চাইবে সেটা যে ইনার্ট গ্যাসের মতো কনফিগারেশন পাইতে চাইবে। এখন সেই ইনার্ট গ্যাসের মতো কনফিগারেশন পাওয়ার জন্য তাদেরকে কি করতে হয়? ইলেকট্রনিক কনফিগারেশনকে তাদের কি করতে হয়? রিঅ্যারেঞ্জ করতে হয়। তার জন্য তারা ইলেকট্রন এক্সচেঞ্জ করবে, নয়তো শেয়ার করবে, এক্সচেঞ্জ করবে, নয়তো শেয়ার করবে, করে তারা কি করবে? ইনার্ট গ্যাসের মতো হইতে চাইবে। যখন তারা ইনার্ট গ্যাসের মতো হয়, হইতে চায়, আর সেটা করতে গেলে ইলেকট্রন এক্সচেঞ্জ করতে হবে, ইলেকট্রন শেয়ার করতে হবে। তার মানে ইলেকট্রন এক্সচেঞ্জ বা শেয়ার করলেই কেমিক্যাল বন্ড হবে। তার মানে কেমিক্যাল বন্ড
কেন ফর্ম করে তার একটা মেজর কারণ এইটা, তার মেইন বা মেজর কারণটাই হলো এটা, ইন অর্ডার টু অবটেইন দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ ইনার গ্যাস। তাহলে কেন কেমিক্যাল বন্ড ফর্ম করে, এগুলো হচ্ছে তার কারণ। আন্ডারস্টুড? তাহলে আমরা জানলাম যে কেমিক্যাল বন্ড কি, আর জানলাম হচ্ছে সাথে সাথে যে কেমিক্যাল বন্ড কেন ফর্ম করে। আচ্ছা, এরপর আমাদের লেসনের পার্টে ছিল কি যে ক্লাসিফিকেশন অফ কেমিক্যাল বন্ড। ক্লাসিফিকেশন অফ কেমিক্যাল বন্ড বলা যেতে পারে টাইপস অফ কেমিক্যাল বন্ড অথবা ক্লাসিফিকেশন অফ কেমিক্যাল বন্ড। So there are several types of chemical bond. তোমরা জানবা হচ্ছে there are three types of chemical bond. যার একটা হচ্ছে আয়নিক or ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। আয়নিক or ইলেকট্রোভ্যালেন্ট বন্ড মানে যেটা আয়নিক বন্ড, বেশিরভাগ সময় তোমরা বলবা আয়নিক বন্ড, মানে তোমরা এটাকে মেনশন করবা আয়নিক বন্ড, তোমরা এটা মেনশন করবা আয়নিক বন্ড, কিন্তু রিমেম্বার এটাকে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড বলে, ওটা জানা থাকা দরকার আছে। নাম্বার 2 হলো কোভ্যালেন্ট বন্ড। নাম্বার 3 হলো মেটালিক বন্ড। তাহলে তোমরা আসলে জানলা যে হাউ মেনি টাইপস অফ কেমিক্যাল বন্ড, তোমরা জানলা যে হাউ মেনি টাইপস অফ কেমিক্যাল বন্ড, তোমরা জানলা যে ওয়ান টাইপ অফ কেমিক্যাল বন্ড হচ্ছে আয়নিক বন্ড, অ্যানাদার টাইপ হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, এন্ড অ্যানাদার টাইপ হচ্ছে মেটালিক বন্ড। আরেকটা টাইপ অফ বন্ড আছে যেটা তোমাদের সিলেবাসে মেনশন করা হয় না, কিন্তু বাই এনি চান্স তোমরা জেনে যাও, মানে তোমরা জেনে যাও, আলোচনায় চলে আসে, কিন্তু তোমাদেরকে যখন বলবে হাউ মেনি টাইপস অফ, তোমরা তখন থ্রি টাইপস অফই মেনশন করবা, তোমাদের ডেসক্রিপশন দিতে হবে থ্রি টাইপসেরই। কিন্তু তারপরেও আরো একটা বন্ড আছে যেটা আমাদেরকে ফিউচারে স্টাডি করতে হয়, তা হলো কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। তা হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, অর্থাৎ তুমি শুধু একটু আজকে মেনে নাও যে আমি শুনেছি যে এরকম একটা বন্ড আছে, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, বাট তোমরা সিলেবাস হিসেবে বলবা যে দেয়ার আর থ্রি টাইপস অফ কেমিক্যাল বন্ড, আয়নিক, কোভ্যালেন্ট, মেটালিক। আয়নিক, কোভ্যালেন্ট, মেটালিক, এই হচ্ছে টাইপস অফ কেমিক্যাল বন্ড। এটা হচ্ছে কি টাইপস অফ কেমিক্যাল বন্ড। নাও তোমাদের সাথে শেয়ার করার কথা হচ্ছে ভ্যালেন্স শেল, ভ্যালেন্স ইলেকট্রন, আর হলো ভ্যালেন্সি। ভ্যালেন্স শেল, ভ্যালেন্স ইলেকট্রন এন্ড ভ্যালেন্সি। সহজ করে নাও ব্যাপারটাকে, ভ্যালেন্স শেল কি, ভ্যালেন্স শেল কি, মেক ইট ইজি, outermost energy level of an atom. সহজ করে, outermost energy level of an atom, outermost energy level of an atom is called valence shell. Outermost energy level of an atom is called valence shell. For example, carbon 6, 1s2, 2s2, 2p2. যদি বলি যে কার্বনের ভ্যালেন্স শেল কোনটা, এই হচ্ছে কার্বনের ভ্যালেন্স শেল। হ্যালো,
আজকে 7:30টায় স্পন্দন, আজকে তোমাদের একটু অফ আছে, অন্য একটা অল্টারনেটিভ ক্লাস, তো ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে, ওই জন্য তোমাদের ক্লাসের জন্য একটু অফ আছে। হ্যাঁ, ওকে। সো এটা হচ্ছে ভ্যালেন্স শেল, ভ্যালেন্স শেল অফ কার্বন। ম্যাগনেসিয়াম 12, ম্যাগনেসিয়াম 12, 1s2, 2s2, 2p6, 3s2। তাহলে এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের ভ্যালেন্স শেল। আর্গন ধরো 18, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তাই না? তাহলে এইটা হচ্ছে কি আর্গনের ব্যালেন্স শেল, আর্গনের ব্যালেন্স শেল। তাহলে রিমেম্বার, ব্যালেন্স শেল তাহলে কি হলো, যে আউটার মোস্ট এনার্জি লেভেল অফ এন অ্যাটম। ব্যালেন্স শেল তাহলে কি আউটার মোস্ট এনার্জি লেভেল, আউটার মোস্ট এনার্জি শেল, এটাই হচ্ছে একটা অ্যাটমের ব্যালেন্স শেল। কিন্তু একটা কথা আমি না বলে পারবো না, এটা ঠিক আছে যে তোমাদের জন্য চলবে, বাট আমি একটা নোট দিচ্ছি তোমাদেরকে। সেটা হচ্ছে ধরো আয়রন 26, আয়রন 26 হলে ডিস্ট্রিবিউশন কি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2 and 3d6। যদি তুমি কারেক্ট অর্ডার ফলো করো, তুমি যদি আয়রনের কারেক্ট অর্ডার ফলো করো, তাহলে এটা হচ্ছে আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন। আর যদি তোমাকে বলা হয় যে আয়রনের ভ্যালেন্স শেল কোনটা, আয়রনের ভ্যালেন্স শেল কি, আয়রনের ভ্যালেন্স শেল কোনটা, তাহলে এতক্ষণ ধরে যে বলে আসতেছিল আউটার মোস্ট এনার্জি লেভেল, এই কথাটা এখন কাজ করবে না, কারণ এইটা হচ্ছে তখন ব্যালেন্স শেল। আয়রনের ব্যালেন্স শেল বলতে বুঝায় কি, এটা এখন বোঝায় আয়রনের ব্যালেন্স শেল। তো এই কারণে আমি তোমাদেরকে বলি যে তোমাদের একটা লিমিটেশন থাকবেই, স্টাডিতে একটা লিমিটেশন থাকবেই, তোমাদের কথায় কিছু কিছু লিমিটেশন থাকবে, কিন্তু তোমাদেরকে আমরা ছাড় দিব ওই জায়গাতে। কিন্তু এর মানে যে তোমার কাছে অজানা থাকবে তা তো উচিত না। তাহলে মনে রাখবা যেটা, সেটা হলো গিয়া কারো যদি আউটার মোস্ট এনার্জি লেভেলে এস এস একা ব্যালেন্সের হইতে পারবে, তোমাদেরকে আমি আমার মতো করে আইডিয়াটা দিচ্ছি। এস ইন্ডিভিজুয়ালি ব্যালেন্সিয়াল হবে, যখন পি হবে তখন এস আর পি হবে ব্যালেন্সিয়াল, আর যখন ডি হবে তখন এস আর ডি হবে ব্যালেন্সিয়াল। তোমাদের মনে আছে আমি যে তোমাদেরকে একটা ক্লাসিফিকেশন শেখাইছিলাম, এস ব্লক, পি ব্লক, বি ব্লক এলিমেন্ট। তোমাদেরকে একটা এক্সট্রা ক্লাস বা বলেছিলাম যে এটা একটা এক্সট্রা নলেজ, এস ব্লক, পি ব্লক, বি ব্লক এলিমেন্ট। সেটাকে একটু মনে করে দেখো, যেগুলো আসলে এস ব্লক তাদের এস হচ্ছে গিয়া ব্যালেন্স সেল, যেগুলো পি ব্লক তাদের মনে রাখবা এস আর পি হচ্ছে ব্যালেন্স সেল। তাহলে যারা ডি ব্লক তাদের টাইমে মনে রাখবা এস আর ডি হচ্ছে গিয়া তখন ব্যালেন্স সেল। তো ডোন্ট ফরগেট দিস, হ্যাঁ, যে এদের সময় 21 থেকে 30 পর্যন্ত, 21 থেকে 30 মধ্যে এই ব্যাপারটা হবে, 4s আর 3d হচ্ছে ব্যালেন্স সেল। তাহলে আমরা জানলাম যে ব্যালেন্স সেলের আইডিয়াটা তাহলে কি। হ্যাঁ, ব্যালেন্স সেলের আইডিয়াটা কি, আমরা এটা ক্লিয়ার হতে পারলাম, ক্লিয়ার হয়েছে তো নাকি? আমরা বুঝতে পারলাম যে ব্যালেন্স সেল কি। এবার আসো ভ্যালেন্স ইলেকট্রন। ভ্যালেন্স ইলেকট্রন, তাহলে এবার কথা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন কি। যদিও ব্যালেন্স সেলটা তোমাদেরকে মনে হয় বইয়ের মধ্যে মেনশন করে নাই, বই মেনশন করা আছে ব্যালেন্স ইলেকট্রন এন্ড ব্যালেন্সিং। এবার আসো ভ্যালেন্স ইলেকট্রন। ব্যালেন্স ইলেকট্রন হচ্ছে the total electron in valence shell। যদি তুমি ব্যালেন্স শেলের আইডিয়া আছে বলে মনে করো, তোমার কাছে মনে করো তুমি জানো যে ব্যালেন্স শেল বলতে একটা ব্যাপার আছে, তাহলে তুমি এভাবে বলতে পারো যে the total electron in valence shell।
আর যদি মনে করো আমি তো ভ্যালেন্সিয়াল বলতে কি আইডিয়া নাই আমার, তাহলে দ্য টোটাল ইলেকট্রন ইন ভ্যালেন্সিয়াল না বলে অর আউটার মোস্ট এনার্জি লেভেল। সমস্যা কি? একই তো কথা না? তাহলে তোমাদের ল্যাঙ্গুয়েজে যেটা আউটার মোস্ট এনার্জি লেভেল সেটাই তো হচ্ছে ভ্যালেন্সিয়াল। তাহলে দ্য টোটাল ইলেকট্রন ইন ভ্যালেন্সিয়াল অর আউটার মোস্ট এনার্জি লেভেল ইজ কল্ড ভ্যালেন্স ইলেকট্রন। ইজ কল্ড ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কোনগুলো? খুব ইজিলি চিন্তা করো, ভ্যালেন্স ইলেকট্রন কোনগুলো? ভ্যালেন্স শেলের ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন, ভ্যালেন্স শেলের ইলেকট্রন। তাহলে আমি যে এর আগে যত এক্সাম্পল দিলাম ওখানে যে বক্সের ভিতরে যে ইলেকট্রন ছিল তার সবই কি? ভ্যালেন্স ইলেকট্রন। নতুন এক্সাম্পল যদি দেই, অক্সিজেন 8 1s2 2s2 2p4, তাহলে অক্সিজেনের এটা কি? ভ্যালেন্স শেল। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কত অক্সিজেনের? 6। অক্সিজেনের তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কত? 6। অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন তাহলে কত? 6। তাহলে ভ্যালেন্স শেলে যে ইলেকট্রন থাকে সেটা ভ্যালেন্স ইলেকট্রন। আর ভ্যালেন্স শেল কি সেটা তো তোমার আগে আইডিয়াটা চলে আসছে, তুমি তো আগে বুঝে ফেলছো যে ভ্যালেন্স শেল কি। তাহলে তার ইলেকট্রনই হবে ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে এই যে 6 ইলেকট্রন, এই 6 হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে এটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন কি। and the last one হচ্ছে ভ্যালেন্সি। ভ্যালেন্সি what is valency? what is valency? তা হচ্ছে এরকম যে দা বা দানা ভ্যালেন্স ইলেকট্রন or 8 minus valence electron of an atom valence electron or 8 minus valence electron of an atom valence electron or 8 minus valence electron of an atom। মনে করো তুমি ধরে নিলা যে ভ্যালেন্স ইলেকট্রন ইজ ইকুয়াল টু x, কনসিডার করে নিলা যে ভ্যালেন্স ইলেকট্রন ইজ ইকুয়াল টু x, তাহলে ভ্যালেন্সি কি হবে? তাহলে ভ্যালেন্সি হবে x অর 8 মাইনাস x। প্লিজ এভাবে মনে রেখো যে আই হ্যাভ ইনস্ট্রাক্টেড যে ভ্যালেন্সি হচ্ছে x অর 8 মাইনাস x। I have instructed যে ভ্যালেন্সি কি? x or 8 minus x। x কি? x হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। x কি? x হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে ভ্যালেন্সি কি? ভ্যালেন্সি অনেক সময় ভ্যালেন্স ইলেকট্রন যত ভ্যালেন্সিও তত। আবার অনেক সময় ভ্যালেন্স ইলেকট্রন 8 মাইনাস করলে যা হবে তা, 8 থেকে মাইনাস করলে। মানে কি বুঝাই বলি, ভ্যালেন্স ইলেকট্রন যদি 1 হয় 2 হয় 3 হয় 4 হয়, যে ভ্যালেন্স ইলেকট্রন যখন 1 2 3 4 হবে তখন ভ্যালেন্সি ইজ ইকুয়াল টু 1 2 3 4। রিমেম্বার, যখন ভ্যালেন্স ইলেকট্রন 1 2 3 4 তখন ভ্যালেন্সিও কত? 1 2 3 4। বাট ভ্যালেন্স ইলেকট্রন
is equal to 5 6 7 8 5 6 7 8 তখন ভ্যালেন্সি is equal to 3 2 1 0 তার মানে ভ্যালেন্সি ইলেকট্রন 1 ভ্যালেন্সি 1 ভ্যালেন্সি ইলেকট্রন 2 ভ্যালেন্সি 2 ভ্যালেন্সি ইলেকট্রন 3 ভ্যালেন্সি 3 ভ্যালেন্সি ইলেকট্রন 4 ভ্যালেন্সি 4 তার মানে এটা কোন ফর্মুলা এক্স এর ফর্মুলা ঠিক কি না এটা হলো একটা ফর্মুলা হলো ভ্যালেন্সি ইলেকট্রন যদি 5 হয় তাহলে ভ্যালেন্সি 3 ভ্যালেন্সি ইলেকট্রন যদি 6 হয় তাহলে ভ্যালেন্সি 2 ভ্যালেন্সি ইলেকট্রন যদি 7 হয় তাহলে ভ্যালেন্সি 1 স্যার এটা আর বুঝলাম ভ্যালেন্স না। হ্যাঁ বুঝাচ্ছি আর যদি ভ্যালেন্সি ইলেকট্রন কারো 8 হয় তাহলে তার ভ্যালেন্সি কত হবে 0 তাহলে এটা কোন ফর্মুলা 8 - x না কোন ফর্মুলা 8 - x 5 5 8 - 5 6 8 - 6 7 8 - 7 8 8 - 8 8 - 6 কত 0 না তার মানে ব্যালেন্সিং ফর্মুলা কয়টা দুইটা একটা হচ্ছে x একটা 8 - x কখন x যখন 1 2 3 4 আর কখন 8 - x যখন 5 6 7 8 তার মানে ব্যালেন্সি ইলেকট্রন 5 ব্যালেন্সি কি 5 ব্যালেন্সি ইলেকট্রন 6 ব্যালেন্সি কি 6 ব্যালেন্সি ইলেকট্রন 7 ব্যালেন্সি কি 7 ঠিক না ব্যালেন্স ইলেকট্রন 7 তাহলে ব্যালেন্সি কত তোমাকে বললাম যে ব্যালেন্স ইলেকট্রন 7 তাহলে ব্যালেন্সি কত তুমি বলবা 1 কেন বললা 1 কারণ তুমি জানো যে 5 এর পরে কি করতে হয় 5 এর পরের গুলা 8 থেকে মাইনাস করতে হয় ঠিক কি না আর যদি বলি যে ব্যালেন্স ইলেকট্রন 3 তুমি বলবা আমি বললাম যে ব্যালেন্স ইলেকট্রন 3 ব্যালেন্সি কত তুমি কি বলবা যে 3 না তাহলে এটা হচ্ছে ব্যালেন্সিং কনসেপ্ট রিমেম্বার এটা হচ্ছে কিসের কনসেপ্ট একটা অ্যাটমের ব্যালেন্সিং কনসেপ্ট এটা একটা অ্যাটমের ব্যালেন্সিং কনসেপ্ট সোডিয়াম 11 1s2 2s2 2p6 cs1 oxygen 8 1s2 2s2 2p4 aluminium 13 1s2 2s2 2p6 cs2 cp1 chlorine 17 1s2 2s2 2p6 cs2 cp5 তাহলে সোডিয়াম বলো তো ভ্যালেন্সি কত সোডিয়ামের কত ডিসকানেক্ট হয়ে গেল নাকি আমাদের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কি শুনতে পাচ্ছ শ্রেষ্ঠ জি স্যার 1 হ্যাঁ 1 হ্যাঁ শ্রেষ্ঠ বলবে সবগুলা তারপর শ্রেষ্ঠ বলো তো অক্সিজেনের টাইমে কত 2 হবে না কারণ এখানে কত 6 আছে আমি কি বলেছি 5 5 বা তার বেশি হলে 8 থেকে মাইনাস করতে হয় হ্যাঁ 8 থেকে মাইনাস করতে হয় না বললাম
এটা বলো অ্যালুমিনিয়ামের সময় বলো, অ্যালুমিনিয়ামের কত ভ্যালেন্সি? 3। আচ্ছা লাস্ট একটা বলো, ক্লোরিনের ভ্যালেন্সি কত? Sir, 1. 1। তার মানে দেখো সোডিয়ামের ভ্যালেন্সিও 1, আর ক্লোরিনের ভ্যালেন্সিও 1, অথচ সোডিয়ামের 1 ইলেকট্রন আর এখানে 7 ইলেকট্রন। তাইলে ভ্যালেন্সিটা হচ্ছে একটা রুল ফলো করে, ঠিক না? এটা একটা রুল ফলো করে। তাহলে এইটা হচ্ছে ভ্যালেন্সির কনসেপ্ট, এটা হচ্ছে ভ্যালেন্সির কনসেপ্ট। ভ্যালেন্সিটারে অনেক সময় না তোমাদের ল্যাঙ্গুয়েজে বা মানে মানে সাধারণ একটা মানে অর্ডিনারি ল্যাঙ্গুয়েজে এটাকে ধরা হয় যে হাত, কি ধরে? হাত। কার কয় হাত? যেমন কার্বনের জানলা যে ভ্যালেন্সি 4, তাহলে তুমি বুঝলা যে কার্বনের 4টা হাত। তুমি জানলা যে হাইড্রোজেনের ভ্যালেন্সি 1, তাহলে হাইড্রোজেনের 1টা হাত। তাহলে একটা কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন আসতে পারবে? 4টা হাইড্রোজেন আসতে পারবে। এটা কি তাহলে? এটা মিথেনের স্ট্রাকচারাল ফর্মুলা, এটা মিথেনের স্ট্রাকচারাল ফর্মুলা। তাহলে আমরা যদি স্ট্রাকচারাল ফর্মুলা করতে চাই, আমরা যদি স্ট্রাকচারাল ফর্মুলা করতে চাই, যে স্ট্রাকচারাল ফর্মুলা বলতে একটা ব্যাপার আছে, আমরা যদি স্ট্রাকচারাল ফর্মুলা করতে চাই তাহলে আমার ভ্যালেন্সি জানতে হয়। যেমন মিথেন ফর এক্সাম্পল বললাম যে মিথেনের স্ট্রাকচারাল ফর্মুলা কি, তাই তোমার আমার কাছে জানতে হবে যে কার্বনের ভ্যালেন্সি কত 4, হাইড্রোজেনের ভ্যালেন্সি কত 1, তাহলে এটা মিথেন, এটা মিথেনের স্ট্রাকচারাল ফর্মুলা। তাহলে মিথেন কার্বনের সাথে 4টা বন্ড আছে, মিথেন আর কার্বনের সাথে 4টা বন্ড আছে, বন্ড কার্বন আর হাইড্রোজেনের মধ্যে, কিন্তু সেটা হচ্ছে 4টা বন্ড আছে। তাহলে মিথেন এরকম 4টা সিঙ্গেল বন্ড ফর্ম করে। আবার মনে করো তোমাকে বললাম CO2, এন্ড তোমার নলেজ কার্বন তো বললাম 4 আর হাইড্রোজেন 1, আর কার্বন ডাই অক্সাইডের সময় কার্বন 4 কিন্তু অক্সিজেন 2, কার্বন 4 বাট অক্সিজেনের ভ্যালেন্সি হচ্ছে 2। তাহলে বিষয়টা কি দাঁড়ায়? তুমি যদি বলো যে কার্বনের 4টা হাত আর অক্সিজেনের হলো 2টা হাত, তাহলে কার্বনের সাথে অক্সিজেন কয়টা জয়েন করছে? 2টা অক্সিজেন জয়েন করছে, বা 2টা অক্সিজেন জয়েন করতে পারে তো পারে না? কারণ কার্বনের যদি 4টা হাত হয় আর অক্সিজেনের যদি 2টা হাত হয়, তাহলে কি ব্যাপারটা এমন দাঁড়াইলো না যে অক্সিজেন তার এক হাত দিয়ে আরেকটা হাত দিয়ে কার্বনকে ধরলো, আরেকটা অক্সিজেন তার এক হাত দিয়ে আরেক হাত দিয়ে কি করলো? কার্বনকে ধরলো। তার মানে কার্বন 4টা হাতের মধ্যে 2টা হাত দিল কাকে? একটা অক্সিজেনকে, আরো 2টা হাত দিল কাকে? আরেকটা অক্সিজেনকে। আর অক্সিজেন তার 2 হাতই কাকে দিছে? কার্বনকে। তাইলে কি ব্যাপারটা এমন হয়ে যায় না যে কার্বনের 2 হাতে অক্সিজেন আরো 2 হাতে অক্সিজেন? তাহলে এইটা কার্বন ডাই অক্সাইডের স্ট্রাকচারাল ফর্মুলা, এটা কার্বন ডাই অক্সাইডের স্ট্রাকচারাল ফর্মুলা, এটা মিথেনের স্ট্রাকচারাল ফর্মুলা। তাহলে একটা মলিকিউলের স্ট্রাকচারাল ফর্মুলা তুমি কিভাবে করতে পারবা? তুমি যদি তার ভ্যালেন্সি জানো। একটা মলিকিউলের স্ট্রাকচারাল ফর্মুলা কেমনে করতে পারবা তুমি? যদি তুমি তার ভ্যালেন্সি জানো, তাহলে জানতে পারবা যে একটা অ্যাটমের সাথে আরেকটা অ্যাটম কিভাবে জয়েন হবে। এগুলো হচ্ছে ভ্যালেন্সির বেনিফিট।
এগুলো হচ্ছে ভ্যালেন্সির বেনিফিট, রিমেম্বার। লাস্ট যেটা শেয়ার করবো সেটা হলো টাইপস অফ ভ্যালেন্সি। বলেছিলাম না যে টাইপস অফ ভ্যালেন্সি, টাইপস অফ ভ্যালেন্সির মধ্যে একটা আছে অ্যাক্টিভ ভ্যালেন্সি। একটা টাইপ আছে যে এটাকে বলা হয় অ্যাক্টিভ ভ্যালেন্সি। একটা জিনিসের কনসেপ্ট আছে সেটা হলো ল্যাটেন্ট ভ্যালেন্সি। আর একটা বিষয় আছে সেটাকে বলা হয় ভেরিয়েবল ভ্যালেন্সি। তাহলে আমরা ডিফারেন্ট টাইপস অফ ভ্যালেন্সি জানবো। একটা হচ্ছে অ্যাক্টিভ ভ্যালেন্সি। অ্যাক্টিভ ভ্যালেন্সি মানে কি? অ্যাক্টিভ ভ্যালেন্সি মানে কি? যেমন তুমি জানলা যে মিথেন, এখন বললাম যে মিথেনে কার্বনের ভ্যালেন্সি কত, তুমি বললা 4, তাহলে এটা তার অ্যাক্টিভ ভ্যালেন্সি। H2O, আমি যদি বললাম যে অক্সিজেনের ভ্যালেন্সি কত, তুমি বললা 2, তাহলে এটা তার অ্যাক্টিভ ভ্যালেন্সি। এটা হচ্ছে তার অ্যাক্টিভ ভ্যালেন্সি। তাহলে অ্যাক্টিভ ভ্যালেন্সি কি? একটা অ্যাটমের যে ভ্যালেন্সি সে কি করছে, অ্যাপ্লাই করছে। একটা অ্যাটম যে ভ্যালেন্সিটা অ্যাপ্লাই করে সেটা তার অ্যাক্টিভ ভ্যালেন্সি। একটা অ্যাটম যে ভ্যালেন্সিটা অ্যাপ্লাই করে সেটাকে বলা হয় অ্যাক্টিভ ভ্যালেন্সি। আর একটা হলো ল্যাটেন্ট ভ্যালেন্সি। আচ্ছা, ল্যাটেন্ট ভ্যালেন্সি যাওয়ার আগে আমি একটু এটা শেয়ার করে আসি, ভেরিয়েবল ভ্যালেন্সি। ল্যাটেন্ট ভ্যালেন্সিতে যাওয়ার আগে এটা ভেরিয়েবল ভ্যালেন্সি। ভেরিয়েবল ভ্যালেন্সিও কিন্তু আছে, মানে কি? এই তো মলিকিউল কার্বন মনোক্সাইড, কার্বন অক্সাইড, দুইটাই তো মলিকিউল। তো এখানে অক্সিজেনের ভ্যালেন্সি তো আমরা জানি 2, তাহলে কার্বনের ভ্যালেন্সিও এখানে কত আছে জানো? 2। কার্বনের ভ্যালেন্সি এখানে কত আছে? 2 আছে। কার্বনের ভ্যালেন্সি এখানে হলো 2। আর ওই কত কত হইতে পারে? 2 হইতে পারে, 4 হইতে পারে। ডেফিনেটলি তোমরা কনফিউজ হয়ে যাচ্ছ যে স্যার তাহলে তো ভ্যালেন্সি ডিটারমিনেশনের যে ফর্মুলার কথা বললেন সেই ফর্মুলাটা তো এখানে মানা হয় নাই। ব্যাপারটা হচ্ছে যে ওইটা হলো ফর্মুলা, যখন একটা এলিমেন্টের ভ্যালেন্সি কত সেটা ইলেকট্রনিক কনফিগারেশন দেখে বলতে হবে। আর এটা হচ্ছে যে মলিকিউল দেখে বলতে হবে ভ্যালেন্সি কত। এটা হলো মলিকিউল দেখে বলতে হবে তার ভ্যালেন্সি কত। তার মানে একটা অ্যাটমের ভেরিয়েবল ভ্যালেন্সি হইতে পারে, যেমন এখানে সে 2 শো করছে, এখানে সে 4 শো করতে পারে। তাহলে এই টাইপের ভ্যালেন্সি কি বলে? ভেরিয়েবল ভ্যালেন্সি। অনেক অ্যাটমেরই দেখবা যে এরকম ভেরিয়েবল ভ্যালেন্সি আছে। ল্যাটেন্ট ভ্যালেন্সি। এইবার আসতে পারি যে আমরা ল্যাটেন্ট ভ্যালেন্সি কি। ল্যাটেন্ট ভ্যালেন্সি হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালেন্সি মাইনাস অ্যাক্টিভ ভ্যালেন্সি। ল্যাটেন্ট ভ্যালেন্সি কি? ভ্যালেন্সি মানে ল্যাটেন্ট, বুঝো না কথাটা? ল্যাটেন্ট তার মানে যে ভ্যালেন্সি সে কি করে নাই, এক্সপ্রেস করে নাই। যে ভ্যালেন্সি সে এক্সপ্রেস করে নাই ওটা হলো ল্যাটেন্ট ভ্যালেন্সি। আর ল্যাটেন্ট ভ্যালেন্সি মানে কি? ম্যাক্সিমাম ভ্যালেন্সি, অর্থাৎ একটা অ্যাটমের ভ্যালেন্সি ম্যাক্সিমাম কত। আর অ্যাক্টিভ ভ্যালেন্সি অর্থাৎ অ্যাক্টিভ কত। ফর এক্সাম্পল তোমাকে যদি আমি কার্বন মনোক্সাইড দিয়ে বলি যে কার্বনের ল্যাটেন্ট ভ্যালেন্সি কত, যে কার্বনের ল্যাটেন্ট ভ্যালেন্সি কত, তাহলে তুমি বলবা কি জানো? যে কার্বনের ম্যাক্সিমাম ভ্যালেন্সি কত? 4। আর এখানে কার্বন শো করছে কত? 2। তাহলে তার ল্যাটেন্ট ভ্যালেন্সি কত? 2। তাহলে কার্বনের ল্যাটেন্ট ভ্যালেন্সি কত?
2, কার্বনের ল্যাটেন্ট ভ্যালেন্সি 2। আচ্ছা, আবার আসো, তোমাকে আমি কার্বন ডাই অক্সাইড দিয়ে বললাম, এই কার্বন ডাই অক্সাইড দিলাম, কার্বন ডাই অক্সাইড দিয়ে বললাম যে ল্যাটেন্ট ভ্যালেন্সি কত, তাহলেও কিন্তু তোমাকে অপশন দিতে হবে। তখন তুমি বললো যে কার্বনের কত, হাইয়েস্ট ভ্যালেন্সি তাও 4, তাহলে তার ল্যাটেন্ট ভ্যালেন্সি কত? 0। তাহলে তার ল্যাটেন্ট ভ্যালেন্সি কত? 0। ল্যাটেন্ট ভ্যালেন্সি 0 হইতে পারে না? পারে তো, কারণ সে তার ম্যাক্সিমাম ভ্যালেন্সি যদি শো করে, একটা অ্যাটম যদি তার ম্যাক্সিমাম ভ্যালেন্সিতে শো করে, তাহলে তার তো আর কোনো ভ্যালেন্সি হিডেন নাই, কোনো ভ্যালেন্সি তো আর ল্যাটেন্ট নাই, তাহলে ল্যাটেন্ট ভ্যালেন্সি কি হইতে পারে? 0 হইতে পারে। তাহলে ল্যাটেন্ট ভ্যালেন্সি কত, এটা কিন্তু খুব কমন একটা কোশ্চেন, কমন একটা কোশ্চেন। ফর এক্সাম্পল, এটা এক্সামে সবচেয়ে বেশি দেয়, সেটা হলো যে ফসফরাসের ভেরিয়েবল ভ্যালেন্সি হচ্ছে 3n5, ফসফরাস 3.5। যখন ফসফরাস PCl3 ফর্ম করে তখন ফসফরাস 3, আর যখন ফসফরাস PCl5 ফর্ম করে তখন ফসফরাস 5। তাহলে ফসফরাসের ভ্যালেন্সি কত আছে? 3 আছে, 5 আছে। যখন ফসফরাস ট্রাইক্লোরাইড ফর্ম করে তখন 3, আর যখন পেন্টাক্লোরাইড ফর্ম করে তখন 5। আচ্ছা, এখন তোমাকে যদি PCl3 দিয়া বলে যে ল্যাটেন্ট ভ্যালেন্সি কত, যে ল্যাটেন্ট ভ্যালেন্সি কত, তাহলে তুমি কি বলবা? শো করছে কত? হাইয়েস্ট কত? 5। শো করছে কত? 3। শো করে নাই কত? 2। তাহলে এইটা ল্যাটেন্ট ভ্যালেন্সি। আর যদি ওইটা দিয়ে বলে ল্যাটেন্ট ভ্যালেন্সি কত, এইটা দিয়ে যদি বলে যে ল্যাটেন্ট ভ্যালেন্সি কত, বলো তো ল্যাটেন্ট ভ্যালেন্সি কত? তো একজন আপনি বলো তো। 0। তার মানে এইটার ল্যাটেন্ট ভ্যালেন্সি কত? শো করছে 5, হাইয়েস্ট 5, শো করছে 5, তাহলে তার ল্যাটেন্ট ভ্যালেন্সি কত? 0। তাহলে এটা হচ্ছে ল্যাটেন্ট ভ্যালেন্সির আইডিয়া। তাহলে আমরা জানলাম যে অ্যাক্টিভ ভ্যালেন্সি বলতে একটা ব্যাপার আছে, আমরা জানলাম যে ভ্যারিয়েবল ভ্যালেন্সি বলতে একটা ব্যাপার আছে, আমরা জানলাম যে তার ভিতরে আবার একটা ল্যাটেন্ট ভ্যালেন্সির ব্যাপার আছে। এটাই হচ্ছে। তো আজকে ক্লাসটা খুবই ভাইটাল ক্লাস ছিল, তোমরা বুঝতে পারতেছো। আমরা শেয়ার করব কেমিক্যাল বন্ডের কতগুলো টপিক, এন্ড কেমিক্যাল বন্ড স্টার্ট হয়ে গেছে এর মধ্যে দিয়ে, ঠিক আছে? তো এই পর্যন্ত আজকে তোমাদের সাথে।